হ্যালো বন্ধুরা, পাই পাই ট্রাভেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ করা তোরণদ্বার দেখছেন, এটি শান্তিনিকেতন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত সৃজনী শিল্পগ্রামে। বোলপুর স্টেশন থেকে খুব সহজেই অটো করে চলে আসতে পারেন এইখানে। প্রবেশ মূল্য বড়দের 20 টাকা আর ছোটদের 10 টাকা। ক্যামেরা নিয়ে ছবি তোলা কিন্তু নিষিদ্ধ, তবে মোবাইলে কোনো বাধা নেই। ভারত সরকারের অধীনে যে 11টি শিল্পগ্রাম আছে, এটি তার মধ্যে একটি সৃজনী শিল্পগ্রাম। শিল্পগ্রামে প্রবেশ করে কিছুটা এগুলেই পড়বে কদমতলী, আর তার সামনেই মুক্তমঞ্চ, যেখানে বিভিন্ন অনুষ্ঠান হতেই থাকে। তার উল্টো দিকেই আছে পুতুল ঘর। এখানে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিভিন্ন হাতে বানানো পুতুলের সম্ভার রয়েছে। নাম এবং বিশদ বিবরণ পাশে দেওয়া থাকায় বুঝতে কোনো অসুবিধা হয় না কোন ধরনের পুতুল এবং কি তাদের নাম। এই শিল্পগ্রামটির উদ্বোধন করেন তৎকালীন পশ্চিমবঙ্গের গভর্নর শ্রী গোপাল কৃষ্ণ গান্ধী 2009 সালে 1 মার্চ। এখানে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর, মেঘালয়, সিকিম এবং আন্দামান ও নিকোবর অঞ্চলের গ্রামীণ শিল্পকলাকে একত্রিত করে এবং এই প্রাচীন ও বিস্তৃত শিল্পের রূপগুলোকে সংরক্ষণ করার একটি যথাযথ প্রয়াস করা হয়েছে। পশ্চিমবঙ্গের মিউজিয়াম দিয়েই গ্রাম দেখা শুরু করব। প্রত্যেকটি ঘরের চার দেওয়ালে ভীষণ সুন্দর আলপনা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর ভেতরে আছে বিষ্ণুপুরের টেরাকোটার ঘোড়া, মা দুর্গার পট, টেরাকোটার শিল্প, ডোকরা শিল্প, এই যে ছৌ মুখোশ তৈরি করছে তার মাটির মডেল, এছাড়া শোলা শিল্প। পশ্চিমবঙ্গের মোটামুটি সব রকমের শিল্পের নমুনা এখানে সংগ্রহ করা আছে। 26 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে এই সৃজনী শিল্পগ্রাম নামক এই সাংস্কৃতিক কেন্দ্রটি। মোরাম বিছানো এক সরু রাস্তার দুধারে বিভিন্ন রাজ্যের গ্রামীণ বাড়ি বা মিউজিয়ামগুলো এক একটি কুটিরের মতো করে সাজানো। সে এক অপূর্ব সুন্দর পরিবেশ। এটি হলো ঝাড়খণ্ডের গ্রামীণ বাড়ি। সারা দেওয়াল জুড়ে আদিবাসী জীবনধারা আঁকা রয়েছে। রয়েছে তাদের ব্যবহৃত প্রাচীন অলংকার, বাদ্যযন্ত্র, আরো অনেক কিছু। এটি হলো ওড়িশার গ্রামীণ রূপ। সারা দেওয়াল জুড়ে দেখা যাচ্ছে আলপনা এবং গ্রামের ব্যবহৃত জিনিস। মাটির মডেলের সাহায্যে গ্রামীণ রূপটি খুব সুন্দর দেখানো হয়েছে। ওই যে রূপোর রথটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওড়িশার বিখ্যাত রূপোর ফিলিগ্রির কাজ করা।
এই জায়গাটায় আসলে হঠাৎ মনে করবেন, ওমা, পুরীতে এসে গেছি নাকি? না না, শান্তিনিকেতনের এই শিল্পগ্রামে অসম্ভব সুন্দর একটি জগন্নাথ মন্দির তৈরি করা আছে। প্রতিটি জিনিস, বিশেষত দুর্মূল্য সংগ্রহগুলি কাঠের বাক্সে তালাবন্ধ করে সযত্নে রাখা আছে। প্রতিটি ঘরে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে। এটা শিল্পী ও শিল্পের সম্মানের জন্য। এরপর আমরা যাব মণিপুরের গ্রামে। এখানে রয়েছে মণিপুরের নৃত্যকলার ভীষণ সুন্দর মডেল, তাদের সাজসজ্জা, তাদের অলংকার, তাদের লোকশিল্প এবং লোকজীবনের ছবি। এরপরে যাব আসামের মিউজিয়ামে, যেখানে রয়েছে দুষ্প্রাপ্য কিছু বই, মেখলা, বিখ্যাত গামছা, বাদ্যযন্ত্র, কাঁসা পিতলের বাসন, যা আসামে খুব বিখ্যাত। তাঁদের তাঁত, মাটির মডেলের সাহায্যে বাঁশের কাজ করছে এক মহিলা। আর সবচেয়ে সুন্দর মিউজিয়ামের বাইরে কাজিরাঙার এই টেরাকোটার গন্ডার। এরপর ঢুকবো বিহারের গ্রামে, মানে মিউজিয়ামে। আমি তো মাটির এই পুতুল দেখে স্তম্ভিত হয়ে যাই, এত জীবন্ত এই মূর্তি। এছাড়া ঘরের সারা দেওয়াল জুড়ে আছে রং বেরঙের মধুবনী চিত্র। এবং তাদের লোকজীবনের সঙ্গে জড়িত কিছু জিনিসপত্র। এছাড়া রয়েছে কাঠের এই বিশাল হামানদিস্তাটি। সিকিমের পাহাড়ি জনজাতির শিকারের সামগ্রী, পোশাক, সেখানকার থাঙ্কা পটচিত্র, তাদের নৃত্যশৈলীর মডেল, এসব এখানে করা আছে। তবে মিউজিয়ামের বাইরে পোড়ামাটির এই কালো চম্বিগাইটি কিন্তু অভূতপূর্ব শিল্পের স্বাক্ষর বহন করে। এরপরে আমরা যাব আন্দামান। আন্দামান দ্বীপপুঞ্জের মানুষের জীবনশৈলীর বেশিরভাগটাই ছবি রয়েছে, কারণ আন্দামান জনজাতির মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার এখনও কিন্তু অনেকটাই কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। এটি হলো ত্রিপুরা মিউজিয়াম। বেতের ও বাঁশের খুব সুন্দর সুন্দর রোজগারের ব্যবহৃত জিনিসপত্র ও লোকনৃত্যের মডেল, বাদ্যযন্ত্র এসব রয়েছে।
তবে নিকোবরের মিউজিয়ামটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। মাটি থেকে পিলার করে অনেকটা উঁচুতে বাঁশের বাড়ি, এটাতে উঠলে আপনি টাওয়ারের মতো শিল্পগ্রামের অনেকটা একসাথে দেখে নিতে পারবেন। এই যে মিউজিয়ামগুলো দেখলাম, এতে হাজারেরও বেশি প্রত্নবস্তু সযত্নে সংরক্ষিত করা আছে। সারা শিল্পগ্রামটি জুড়ে অসম্ভব সুন্দর ফুল গাছে ভর্তি। এটি হলো গাছেদের ভাস্কর্য। দেখছেন কি অপূর্ব! গাছগুলোকে অবিকৃত রেখে তার মধ্যে রং করে মনে হচ্ছে এক একটা গাছ নয়, যেন মানুষ দাঁড়িয়ে রয়েছে। এরপর আসি স্কাল্পচার পার্কে। এই জায়গাটা অনেকটাই রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি এবং ধারণার খুব বেশি দৃশ্যমান। এই যে আশ্চর্য এই ভাস্কর্য পার্ক, যেখানে দাঁড়িয়ে মনে হবে রাত বাড়লেই লোকচক্ষুর আড়ালে এরা বোধহয় জীবন্ত হয়ে ওঠে। ফুলের বাগানের খোলা আকাশের নিচে কোনো আবরণ ছাড়াই এই ভাস্কর্যগুলো প্রদর্শন করা হয়েছে। এটি এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় লেগেছে আমার। প্রাচীন অপ্সরাদের নৃত্যশৈলীর ভাস্কর্যগুলি এমনভাবে রাখা আছে যাতে স্থানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। প্রকৃতির মাঝে একঘেয়েমি কাটাতে মাঝে মাঝেই এই ধরনের শালুক ফুল ভর্তি পুকুরগুলো বেশ দৃষ্টি আকর্ষণ করে। একদিকে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, কোথাও বা বাউলের একতারায় মেঠো সুর, তো কোথাও বা আদিবাসী মহিলাদের আনন্দে মেতে ওঠার নাচ। সে এক অপূর্ব মায়াময় পরিবেশ। এটি হলো আদিক্রান্তি নামক প্যাভিলিয়ন, যেখানে পূর্ব ভারতের উপজাতীয় বীরদের যেমন বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, সিধু কানু, তীরথ সিং, তিলক মাঝি, রানী গাইদিনলু এদের উৎসর্গ করা হয়েছে। এইখানে দেখানো হয়েছে পুরোনো দিনে কিভাবে তাঁত বোনা হতো। এরপর তার পাশে একটু এগোলেই কুটুম কাটাম শিল্প দেখা যায়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। গাছের শুকিয়ে যাওয়া অংশে সম্পূর্ণ অবিকৃত রেখে তার মধ্যে জীবজন্তু, মানুষ ইত্যাদির রূপ দেওয়া, এটি তারই মস্তিষ্কপ্রসূত একটি শিল্পকর্ম। এছাড়া আছে কারিগর হাট, যেখানে স্থানীয় শিল্পীরা তাদের পসরা নিয়ে বসেন। এখান থেকে আপনারা পছন্দ মতো জিনিস কেনাকাটাও করতে পারেন। আস্তে আস্তে সূর্যাস্তের সময় হয়ে আসছে এবং শিল্পগ্রাম বন্ধ হবার সময় হয়ে আসছে। এটি হলো আদিবিম্ব নামক একটি লোকচিত্রের আর্ট গ্যালারি। এখানে বিভিন্ন রাজ্যের লোকশিল্পের চিত্র প্রদর্শনী করা আছে। এগুলো হলো মধ্যপ্রদেশের গোন্ড পেন্টিং, এইগুলি বিহারের মধুবনী পেন্টিং, এইগুলি বাংলার পট পেন্টিং,
এগুলো হলো ওড়িশার পটচিত্র। এরকম নানা ছবি এখানে সাজিয়ে রাখা আছে। এটি হলো বাংলার আলপনা। শিল্পগ্রাম দেখতে আপনার মোটামুটি একবেলা তো লাগবেই। এত কিছু দেখলাম, তবুও মনে হলো কত কিছুই দেখা বাকি রয়ে গেল। সৃজনী শিল্পগ্রাম সোমবার বন্ধ থাকে এই রক্ষণাবেক্ষণের জন্য। এছাড়া সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠান থাকলে তখন থাকে আলাদা নিয়ম। আগামী প্রজন্মের কাছে কিন্তু এই শিল্পগ্রামের এক বিশেষ অবদান থাকবে নিজেদের শিকড় ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেয়ার করে লাইক দিয়ে আমার পাশে থাকুন, যাতে আমি আপনাদের জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসবো একটি নতুন ভিডিও নিয়ে।